এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৭৩.৬৯%। জিপিএ 5 পেয়েছে ১৫,৪১০ জন। ভালো ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ৩রা আগস্টের মধ্যেই জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপি। ব্যর্থ হলে জনতাকে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এখন মাগুরায়। টানা বৃষ্টিতে খুলনায় তলিয়ে গেছে সবজি ক্ষেত, মাছের ঘের। কয়েক কোটি টাকা ক্ষতির দাবি। খাল দখল ও বাঁধ দিয়ে মাছ চাষ জলাবদ্ধতার কারণ, অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এবং সোনালী আসে ফিকে রঙিন স্বপ্ন। স্থলবন্দর দিয়ে কাঁচা পাট সহ ৯ পণ্যের রফতানিতে ভারতীয় নিষেধাজ্ঞায় লোকসানের মুখে ব্যবসায়ীরা। খোঁজা হচ্ছে বিকল্প বাজার। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৭৩.৬৯%। জিপিএ 5 পেয়েছে ১৫,৪১০ জন শিক্ষার্থী। এই শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলার ৫৬৬টি স্কুল থেকে ১,৩৮,৮৫১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১,০২,৩১৯ জন, যার মধ্যে ছেলে ৪৬,৫৮৭ ও মেয়ে ৫৫,৭৩২ জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৩৬,১৭৭ জন, মানবিক বিভাগের ৫৩,৮৩১ জন ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১২,৩১১ জন। বিস্তারিত জানাতে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছে তার কাছে। যশোর শিক্ষা বোর্ডে এবছর এসএসসিতে গড় পাশের হার ৭৩.৬৯ এবং জিপিএ পেয়েছে ১৫,৪১৯ জন। কিন্তু গত বছরের তুলনায় এবছরের গড় পাশের হার বেশ কমেছে, প্রায় ২০% কমে গেছে গড় পাশের হার। এবছর যশোর শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ জেলার ২,৫৭৫টি স্কুল থেকে ১,৩৮,৮৫১ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১,০২,৩১৯ জন, যার মধ্যে ছেলে পরীক্ষার্থী ৪৬,৫৮৭ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৫,৭৩২ জন। এবছরও মেয়েদের পরীক্ষার পাশের হার বেশি। পাশ করা যে শিক্ষার্থীরা রয়েছে তার ভিতরে বিজ্ঞান বিভাগের থেকে পাশ করেছে ৩৬,১৭৭ জন, মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে ৫৩,৮৩১ জন ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে ১২,৩১১ জন। আমরা কথা বলেছি পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত বছর যশোর বোর্ডের গড় পাশের হার ছিল ৯২.৩২% এবং জিপিএ পাস পেয়েছিল প্রায় ২০,৭৬১ জন। এই যে অবনতি পাশের হারের, গড় পাশের হারে, সে বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে পূর্বে শিক্ষার্থীদের পাস একটা প্রবণতা চাপ ছিল, সেই চাপের কারণে কাউকে ফেল করানো হতো না, কিন্তু এবার সঠিক অর্থে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের কারণে শিক্ষার্থীরা যা লিখেছে সেই অনুযায়ী কিন্তু তারা পরীক্ষার ফলাফল পেয়েছে। এবং তারা আমাদেরকে আরো জানিয়েছে যে জুলাই আন্দোলন গেল, এই জুলাই আন্দোলনের সময় তারা কিন্তু ক্লাস করতে পারেনি, পাঠ গ্রহণ করতে পারেনি, বাইরে যে প্রাইভেট নিয়ে শিক্ষা গ্রহণ করে সেগুলো বাধাগ্রস্ত হয়েছে। সব কারণেই তারা একটু চাপের মধ্যে ছিল। এই চাপের মধ্যে থেকে পরীক্ষা দিয়ে তারা যে রেজাল্টটা করেছে সেই রেজাল্টে বোর্ড কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন এবং বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যশোরের শিক্ষা বোর্ডের ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে এবং শূন্য পাস মানে একটি শিক্ষার্থীও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২টি। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীরা যে রেজাল্ট পেয়েছে তারা এটি সন্তুষ্ট হবেন, কারণ এবার গুণগত শিক্ষার্থী বের হবে এই পরীক্ষার মাধ্যমে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে। ৩ আগস্টের মধ্যে জুলাই সনদের কার্যকর দেখতে চায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার যদি ব্যর্থ হয় সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মাগুরা শহরে জাতীয় নাগরিক কমিটির পথসভায় কথা বলেন এনসিপির এই শীর্ষ নেতা। এর আগে দুপুর 1টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে লাল সবুজ পতাকা হাতে শুরু হয় পদযাত্রা। এতে কেন্দ্রীয় নেতাকর্মী সহ বিভাগীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নানা স্লোগানে মুখরিত হয় রাজপথ। সংবিধান সংস্কার সহ দেশ গড়ার প্রত্যয়ে মাসব্যাপী জুলাই পদযাত্রার আয়োজন করেছে এনসিপি। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। পারিবারিক কলহ, মাদক, আধিপত্য বিস্তার সহ নানা ঘটনায় গত 10 মাসে খুলনা মহানগরে 26টি হত্যাকাণ্ড হয়েছে, যা জনমনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞদের মতে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি রাষ্ট্রীয় নজরদারির অভাবও এই পরিস্থিতির জন্য দায়ী। আর পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুধু পুলিশ নয়, সমাজ, পরিবার এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিষয় নিয়ে আসলে মতানৈক্য, মতবিরোধ হতে পারে, কিন্তু সেটা যেন হত্যাকাণ্ড এই পর্যায়ে না যায়। আইনের শাসন আছে, আইনের মাধ্যমে যাক। মানে এই যে সচেতনতা বৃদ্ধি করা যায়, আমার সাথে আপনার ডিসপিউট হলে সেটা আমি আইনি কাঠামোতে যাব, কিন্তু আমি আপনাকে কিছু দিয়ে আঘাত করব, মেরে ফেলবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পুলিশের দায়িত্ব উচিত আইন শৃঙ্খলা রক্ষা করা। সে হলো প্রজাতন্ত্রের কর্মচারী, সে কিন্তু কোনো সরকারের কর্মচারী না। কিন্তু পুলিশ এই জায়গাটা এখনও কিন্তু সে পুলিশের শুদ্ধির জায়গাটা তৈরি হয়নি বলে আজকের আইন শৃঙ্খলা এই জায়গাটিকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুধু পুলিশ নয়, সমাজ, পরিবার এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের দাবি পুলিশের শীর্ষ কর্তার। আমাকে দূরে সরায় দেবেন না, আমাকে আনফ্রেন্ড করবেন না, আমাকে অবন্ধু মনে করবেন না। আমি আপনার শত্রু না। আমি এখানে কাজ করতে চাই, সত্যি সত্যি আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে চাই। 26টি হত্যাকাণ্ডের মধ্যে রহস্য উদ্ঘাটন হয়েছে 22টির। এসব মামলায় এজাহারভুক্ত 46 জন আসামি সহ 84 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনা অঞ্চলের জনজীবন। তলিয়ে গেছে বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক ও ঘনবসতিপূর্ণ নিম্নাঞ্চল। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে সাতক্ষীরা পৌরসভার বাসিন্দারা। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনা অঞ্চলের জনজীবন। প্রতিদিনই থেমে থেমে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। বিপাকে পড়েছেন কর্মের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর তথ্য বলছে, দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ু সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি ও গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে প্রতিদিনই হালকা ও মাঝারি আকারের বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক ও ঘনবসতিপূর্ণ নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুর ও সহস্রাধিক চিংড়ির ঘের। অনেক বাসাবাড়িতে পানি উঠে গেছে। রাস্তাঘাটে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পানির কারণে আমরা গাড়ি ঘোড়া চালাতে পারছি না। আমাদের অনেক সময় যাত্রী নিয়ে উল্টে যাচ্ছে গাড়ি। ঘর বাড়ি সবই তলে যায়, হাঁটুর উপরে আমাদের পানি। সব ভাসিয়ে মেকুর মরা, বিড়াল মরা, সাপ মরা সব আমাদের বাড়ির মধ্যে যাচ্ছে। আমাদের ব্যাগ ভিজে যায়, বই খাতা ভিজে যায়। কিছু ধান নিমজ্জিত অবস্থায় আছে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে এই পানি ভাটার টানে নেমে যাবে, সেক্ষেত্রে আমার ফসলের কোনো ক্ষতি হবে না। কিছু বীজতলা এখন আক্রান্ত হয়েছে, যদি বৃষ্টি না হয় তাহলে আমার মনে হয় এই ক্ষতিটা আমরা পোষায় নিতে পারবো। টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে বাসিন্দারা। কনক আজাদ, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরায় আছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে। বাম পাশে হাউস, ডান পাশে টেলিভিশন সেন্টার, পুলিশ লাইন, বাস স্ট্যান্ড এবং এলজিডি ভবন। এখনই এই অঞ্চলের পানিবন্দী মানুষ, হাজার হাজার পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছে। তারা রান্নাঘর তাদের ডুবে গেছে, তাদের টয়লেট ডুবে গেছে। তারা এই
না টয়লেট ডুবে গেছে। তারা যে এই মানবতার জীবনের মধ্যে এই দূষিত হচ্ছে পানি দূষণের কারণে তাদের পানিবাহিত রোগ, চুলকানি, পাছড়া দেখা দিয়েছে। তাদের এই দুঃখ লাঘব করতে তাদের এই লক্ষ্যকে সামনে রেখেই তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছে যে পানি নিষ্কাশনের জন্য, কিন্তু আমাদের পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা নাই বললেই চলে এবং অপরিকল্পিতভাবে বাড়িঘর গড়ে ওঠায় তারা এইভাবেই পানিবন্দী জলবদ্ধতার শিকার হয়েছে। তার উপরে আশেপাশে যে ঘেরগুলো আছে সেই অপরিকল্পিত ঘেরগুলো দিয়ে আরো বেশি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতার কারণকে সামনে রেখে স্থানীয় জনপ্রতিনিধিরা, বিশেষ করে সাবেক মেয়র, দায়ী করছেন জেলা প্রশাসনকে। জেলা প্রশাসন বলছে যে আমরা বারবার চেষ্টা করছি, এর মধ্যে দিয়েই পানিবন্দী মানুষের পাশে আমরা থাকতে চাই। জেলা প্রশাসন যেমন পানিবন্দী মানুষের পাশে থাকতে চায়, তেমনি জনপ্রতিনিধিও মানুষের পাশে থাকতে চায়। কিন্তু পানিবন্দী ভুক্তভোগী মানুষ বলছে যে আজকে আমাদের মেম্বার নাই, চেয়ারম্যান নাই বলে আমাদের দেখার মানুষ নাই। আমাদের এই দেখার মানুষ ছিল যে চেয়ারম্যান মেম্বার, তারা তো এখন নাই, যে কারণে আমাদের এইভাবেই মানবতার জীবনযাপন করতে হচ্ছে। এই ছিল সাতক্ষীরার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পানিবন্দী মানুষের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরা থেকে। খুলনায় টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অতিরিক্ত পানিতে একাকার হয়ে গেছে সবজি ক্ষেত ও মাছের ঘের। পানি নামতে না পারায় ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। জলাবদ্ধতার কারণ হিসেবে খাল দখল ও বাঁধ দিয়ে প্রভাবশালীদের মাছ চাষকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। দিন বা রাত থেমে থেমে ঝরছে বৃষ্টি। ৩ দিনের টানায় বৃষ্টিতে প্লাবিত উপকূলীয় জেলা খুলনার নিম্নাঞ্চল। ভেসে গেছে মাছের ঘের, পানিতে নিমজ্জিত বর্ষাকালীন সবজি, অফ সিজন তরমুজের ক্ষেত এবং রূপামনের বীজতলা। মৎস্য ও কৃষি অফিসের তথ্য বলছে জেলার ৯ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাইকগাছা উপজেলা। এই উপজেলায় ৩,৭৫৫টি পুকুর ঘের ভেসে গেছে। ক্ষতি হয়েছে ৪ কোটি টাকার। আক্রান্ত হয়েছে প্রায় ২০০ হেক্টর ফসলি জমি। বটিয়াঘাটা, কয়রা, দাকোপ, ডুমুরিয়া উপজেলা সহ খুলনা জুড়ে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বাড়িঘর পানিতে তলায় গেছে, দূষিত পানি ভরে যাচ্ছে, রান্না বাড়া করতে পারতেছি না, চুলা টুলা সব ভিজে গেছে। ঘরে কাদা, ছেলে মেয়ে স্কুলে যাতে আসতে পারতেছে না ঠিক মতন, ব্যান চালাতে পারতেছে না। দেওয়ার আগে তো ওরিফার দিয়ে সংসার চলে। শসা লাগাই, কুমড়ো লাগাই, তারপরে লাউ লাগাই, কিচ্ছু করতে পারেন, জলে তলায় গেছে। যাতায়াতের সমস্যা, এধারে সাপকোপ আছে। এদিকে জেলায় মোট ১১০০ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। মৎস্য বিভাগের তথ্য মতে পাইকগাছা উপজেলা ছাড়া অন্য কোথাও হয়নি কোনো ক্ষতি। তবে বিভিন্ন উপজেলা চাষিদের দাবি ডুবেছে ঘের, ভেসে গেছে মাছ। সম্পূর্ণ ভাইসে যাচ্ছে। এই ১৫-২০ লক্ষ টাকারই মানে ড্যামারেজ আমরা করছি। দেনা দেখ হয়ে মাছ ছাড়ছি, সম্পূর্ণ খেসারত। ৩.৫ মনের ধানি মাছ ফেলানো, সে মাছ সব তলায় বেরোয় গেছে। জলাবদ্ধতায় এমন ক্ষতির কারণ হিসেবে প্রাকৃতিকের চেয়ে মানব সৃষ্ট কারণকেই বেশি দুষছেন স্থানীয় সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা। খুবই কষ্টে আছি আমরা, খুব গরিব মানুষ। এরা অবৈধ মিল কারখানা করে, প্রচুর টাকার মালিকরা আমাদের বাড়ি জুলুম করে। সরকার খালি বলে যে আমরা করতেছি, কিন্তু সেই পরিমাণ কোনো কার্যক্রম হয়নি। আবাসন প্রকল্প যারা তৈরি করেছে তারা যে খালগুলো পানির সরার ব্যবস্থাগুলো রাখে নাই। পাশে ময়ূর নদী থাকা সত্ত্বেও ময়ূর নদীতে অলরেডি আমাদের 10টা গেট রয়েছে, সেখানে পানি সরার ভালো ব্যবস্থা, কিন্তু এই পানিটা সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। 3 দিনে জেলায় মোট 104 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময় আরও থাকছে। খানাখন্দ, কাদায় ভরা রাস্তা, যশোর খুলনা মহাসড়কের 5 কিলোমিটার এলাকার বেহাল দশা। ব্যাহত নোয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক বাণিজ্য, দ্রুত সংস্কারের দাবি। ভারত স্থলবন্দর দিয়ে কাঁচা পাট সহ 9 পণ্যের রফতানি নিষেধাজ্ঞা দেয়ায় সোনালী আঁশে ফিকে হয়ে গেছে রঙিন স্বপ্ন। মজুত করা পাট পড়ে থাকছে গোডাউনেই। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে খুলনার রফতানিকারকরা।
খুলনার দৌলতপুরের একটি পাট গোডাউনে এভাবেই পড়ে রয়েছে কাঁচা পাট। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, খুলনা অঞ্চল থেকে প্রতি বছর গড়ে ১৬ লাখ মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি হয়, যার ৯০% যায় ভারতে। তবে এবার নতুন অর্থ বছরের শুরুতেই ধাক্কা এলো এ খাতে। গত ২৭ জুন ভারত সরকার হঠাৎ স্থলবন্দর দিয়ে কাঁচা পাট সহ ৯ পণ্যে রপ্তানি নিষেধাজ্ঞা দেয়। এক্ষেত্রে আমাদের সরকারকে অতি সত্বর উদ্যোগ নিতে হবে এবং তাদের সাথে সমন্বয় করতে হবে। রফতানি বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারানোর শঙ্কায় এ অঞ্চলের ২০টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় ৫,০০০ শ্রমিক। ইন্ডিয়ায় পাট যদি ট্রাকে না যায় তাহলে কি করে আমরা কাজ করব? কোনো মালিকে পাট কিনতেছে না, কোনো শিপমেন্ট নাই। নিষেধাজ্ঞা দিয়ে হয়তোবা আমাদের সাময়িক একটা কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু আমরা মনে করি যে বিষয়টা আমরা খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবো। সবশেষ অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে ভারতে ১,০৬,০০০ মেট্রিক টন কাঁচা পাট রফতানি হয়, যা থেকে আয় হয় $৮,১২,৪৯০। আইন প্রয়োগের মাধ্যমে ১৯ ধরনের মোড়কে পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা গেলে দেশেই পাটের চাহিদা বাড়বে দ্বিগুণের বেশি। এতে একদিকে রপ্তানি নির্ভরতা কমবে, চাঙা হবে আঞ্চলিক অর্থনীতি, অন্যদিকে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবও কমে আসবে। তাই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সংস্কার শেষ না হওয়ায় যশোর খুলনা মহাসড়কের ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা। বড় বড় গর্ত আর কাদায় ভরা রাস্তায় প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কটির কারণে ব্যাহত হচ্ছে নোয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক বাণিজ্য। সড়ক বিভাগের দাবি, পণ্যবাহী ট্রাকগুলো নির্ধারিত ওজনের বেশি বহন করায় দ্রুত নষ্ট হয়ে যায় সড়ক। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। কাদায় ভরা রাস্তায় আটকে আছে পণ্য বোঝাই ট্রাক, দুই পাশে পড়েছে গাড়ির দীর্ঘ সারি। প্রথম দেখায় মনেই হতে পারে গ্রামের রাস্তায় ভুল করে ঢুকে পড়েছে ভারী যানবাহন, কিন্তু না, এটি যশোর খুলনা মহাসড়ক। মহাসড়কটি দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, যশোর নওয়াপাড়া নদী বন্দর, মোংলা বন্দর, ভোমরা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক। ২৪ ঘন্টায় সড়কটিতে হাজার হাজার পণ্যবাহী ছোট বড় যানবাহন চলাচল করে। ২০১৭ সালে সড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কয়েক দফা সময় বাড়িয়ে ২০২৩ সালে শেষ হয় কাজ, কিন্তু কিছুদিন যেতেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়। এরপর দীর্ঘ ২ বছর ধরে সংস্কার চললেও কোনো কাজ আসেনি। ৩ কিলোমিটার এরকম রাস্তা গর্ত হয়ে গেছে। এই অবস্থায় যাতে আমাদের গাড়ি নিয়ে খুব সমস্যা হয়। ৫-৭ ফিট এখানে গর্ত হয়ে যাচ্ছে, যার কারণে গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে। এখন আমাদের এই সারা বছর এরকম দুর্ভোগ লেগেই আছে। এই রোড দিয়ে যারা হাসপাতালে যায়, ছাত্রছাত্রী স্কুলে সঠিকভাবে যেতে পারে না। ব্যবসায়ীরা বলছেন, সড়কটি সংস্কার শেষ না হওয়ায় নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে ভরা মৌসুমে ব্যাহত হচ্ছে সার সরবরাহ। কয়েকটি ট্রাক মাল লোড করে পাঠিয়েছিলাম, সেখানে ডিফারেন্সিয়াল ভেঙে গাড়ির টায়ার পাংচার হয়ে গাড়িগুলো ২-৩ দিন পড়ে আছে। ট্রাকগুলো দুর্দশার কারণে ওই লোড দিতে যাচ্ছে না, আমরা সার সরবরাহ করতে পারছি না। সড়ক বিভাগের দাবি, পণ্যবাহী ট্রাকগুলো নির্ধারিত ওজনের বেশি বহন করায় দ্রুত নষ্ট হয়ে যায় সড়ক। রাস্তাটা টিকানোর জন্য আমরা সোলিং এইচবিবি কাজ হাতে নিয়েছি। ১ থেকে ১.৫ বছর আমাদের ডালাইয়ের কাজগুলো সম্পন্ন হলে এই রাস্তায় আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। সড়ক বিভাগের তথ্য মতে যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত মোট ৩৮ কিলোমিটার মহাসড়ক নির্মাণে ইতোমধ্যে ব্যয় হয়েছে ৩২১ কোটি টাকা। নতুন করে আরও ১৭২ কোটি টাকার কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, যশোর। সরকার পালাবদলে ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে বেনাপোল পেট্রাপোল বন্দরের ২ দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে মাসিক সভা। এতে সংকটের মুখে বাণিজ্যিক কাজ সম্পাদন, বিপাকে ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরের সামনে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। স্থলপথে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি বা রপ্তানি বাণিজ্য হয়ে থাকে তার ৮০% হয় বেনাপোল এবং ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহার করে। তবে এই আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা বা সংকট দেখা দেয়। এ ধরনের সমস্যা বা সংকট নিরসনে ২০০৬ সালে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে সম্মতিতে সীমান্তের শূন্যরেখায় দুদেশের একটি বাণিজ্য বৈঠকের অনুমতি হয়। এরপর থেকে কোনো বাণিজ্যে সমস্যা তৈরি হলে দুদেশের বন্দর এবং কাস্টমস মাসে একদিন এই সীমান্তের শূন্যরেখায় তারা বসে এ সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করতেন। তবে ৫ই আগস্টে
ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন, সেই টানাপোড়েনের কারণে সম্পর্কের অবনতির ফলে আমরা দেখতে পেয়েছি এই যে মাসিক বৈঠক দুই দেশের মধ্যে সেটি বন্ধ হয়ে রয়েছে এবং এই বন্ধ থাকার পরে যে চলমান বিভিন্ন সমস্যা সেটি দিন দিন প্রকট হচ্ছে এবং ব্যবসায়ীরা নানান সমস্যার সম্মুখীন পড়ছেন। ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন স্থায়ীভাবে তারা এই সমস্যার সমাধানের জন্য এবং বাণিজ্য বৈঠক চালুর জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, তবে শেষ পর্যন্ত কাজ হয়নি। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই দুই দেশের মধ্যে যে বাণিজ্য বৈঠক সেটি যদি সরকার চায় তবে তারা এই বাণিজ্য বৈঠক চালুর ব্যাপারে দুই দেশ পদক্ষেপ নিতে পারেন। আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য, সে বাণিজ্য এখন বড় ধরনের সংকটের মুখে যাচ্ছে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের 5 আগস্টের পর যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞার পরে ভারত থেকে সুতা আমদানি বন্ধ আছে এবং বাংলাদেশি পাটজাত পণ্য এবং গার্মেন্টস পণ্য কিন্তু ভারতের রপ্তানি বন্ধ আছে। এর ফলে কিন্তু এই বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য প্রায় 60% কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন যে বাণিজ্য সচল রাখার জন্য এই চলমান যে সংকট নিরসনের জন্য যে ভারত বাংলাদেশের যে সীমান্তের যে দুই দেশের বৈঠকটি হতো, সেই বৈঠকটি চালু করা অত্যন্ত জরুরি। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে 5 আগস্টের পর রাজনৈতিক টানাপোড়েনের কারণে যে ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় যে বৈঠকটি আছে, সেই বৈঠকটি বন্ধ থাকার কারণে যে নানাভাবে বাণিজ্যের যে ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলের স্থলবন্দর থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। জনবল সংকটে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে জীবন রক্ষাকারী সরঞ্জাম। 2 বছরও চালু হয়নি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ, জরুরি সেবা বঞ্চিত রোগীরা। নির্মাণের 2 বছর না যেতে ধসে গেছে বাগেরহাটের উপকূল রক্ষা বাঁধ। ফাটল দেখা দিয়েছে 3 কিলোমিটার এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, নদী শাসন না করে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় ধসে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীতে স্রোত বেশি থাকায় সৃষ্টি হয়েছে ভাঙন। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ছড়িয়ে ছিটিয়ে আছে ব্লক, নদীতে নেমে গেছে ব্লক সহ নিচের মাটি, কোথাও আবার ধসে পড়েছে বেড়িবাঁধ। 2007 সালের 15 নভেম্বর সুপার সাইক্লোন সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাট। উপকূলবাসীর সুরক্ষায় 2023 সালে মোরেলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগি গাবতলা পর্যন্ত 62 কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। 2 বছর না যেতেই বাঁধের 3 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে ফাটল। ব্লক ও বাঁধের উপরের মাটির ধসে সৃষ্টি হয়েছে গর্ত। স্থানীয়দের অভিযোগ, মাটির পরিবর্তে বালু ব্যবহার এবং নদী শাসন না করে বাঁধ নির্মাণ করাই হয়েছে এমন ধস। বন্যা আসলে এমন আশা আছে এই বোলাক মনে উল্টাইয়ে ফেলাই দেয়, ভাঙ্গে চুরে সমস্ত সবকিছু চুরমার হয়ে গেছে। স্বর্ণ দিয়ে যদি এই বেড়িবাঁধ বাঁধে আর যদি নদী শাসন না করে তাহলে কোনো তো কিছু কাজ হইবে না। জায়গায় জায়গায় বোলা কুটে গেছে, মারামত দেওয়ার কথা দেয় নাই। যদি মজবুত করে না দেয় তো আমাকে থাকার কোনো ভরসা নাই। নদীর গভীরতা ও স্রোত বেশি থাকায় ভাঙনের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় 60,000 জিও ব্যাগ দিয়ে আমরা ফাঁসিয়াতলা নামক স্থানে কাজ করছি। এছাড়াও জাইকা প্রজেক্টের মাধ্যমে আমরা একটি কাজ হাতে নিয়েছি। অচিরেই ঠিকাদার মাঠে নামবে, সেখানে প্রায় 2 কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার করা হবে। 62 কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণে ব্যয় হয় 242 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। সব যন্ত্রপাতি থাকলেও জনবল সংকটে চালু করা যাচ্ছে না চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 10 বেডের আইসিইউ ইউনিট। দীর্ঘ 1 বছর ধরে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রগুলো। এতে জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুমূর্ষু রোগীরা। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কোভিড আক্রান্তদের জরুরি সেবা দিতে 2023 সালের জুনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এরপর থেকে নিবিড় পরিচর্যা ইউনিটের যন্ত্রগুলো পড়ে আছে হাসপাতালটির 7ম তলার একটি কক্ষে। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সরঞ্জামগুলো। আইসিইউ ইউনিট না থাকায় মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে নিতে হয় খুলনা ও ঢাকায়। এতে ভোগান্তির সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয়, পথেও মৃত্যু হয় অনেক সংকটাপন্ন রোগীর। এদিকে দেশে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় জেলায় বাড়ছে আতঙ্ক। দ্রুত আইসিইউ ইউনিটটি চালুর দাবি তাদের। 10 শয্যা বিশিষ্ট আইসিইউটা রয়েছে, সেটা বিগত 3 বছর 4 বছর যাবৎ চালু হয়নি। পড়ে থাকা অবস্থায় এই মালামালগুলো নষ্ট হচ্ছে, সেখানে পাখির বাসা বাঁধছে, অনেক মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।
কার্টুনে পড়ে আছে, ইঁদুরে খেয়ে নিচ্ছে। রাজশাহী যাওয়া, ঢাকা যাওয়া অনেক একটা কষ্টদায়ক। আমাদের যাওয়াটা বিরাট, অনেক সিরিয়াস রোগী আছে, অনেক ক্রিটিক্যাল রোগী আছে যেগুলো চুয়াডাঙ্গা থেকে মারা যাচ্ছে। পরিচালনা করার জন্য কোনো লোক বল নেই এবং পর্যাপ্ত ডাক্তার নেই। হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন প্রয়োজনীয় জনবল না থাকায় চালু করা যাচ্ছে না আইসিইউ ইউনিট। আইসিইউতে কোনো লোকবল নাই, সেজন্য আমরা আইসিইউটা এই মুহূর্তে আমরা সেটা সচল করতে পারছি না। তবে সরকার যদি আমাদেরকে লোকবলের সাপোর্ট দেয় তাহলে অবশ্যই আমরা আইসিইউটা পূর্ণদমে চালু করতে সক্ষম হব। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় 1200 থেকে 1500 রোগী। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। জিআই স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে সুন্দরবনের মধু ঘিরে সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু মৌসুম শেষে দেখা গেল এবছর আহরণ কমেছে প্রায় 40%। নিরাপত্তা ঝুঁকি, মৌসুমি বৃষ্টির অভাব ও মৌয়ালদের অনীহার কারণে এই খাত নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। প্রাকৃতিক নানা পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর সুন্দরবনের মধু। গেল এপ্রিলে জিআই স্বীকৃতি প্রাপ্তিতে এ মধু ঘিরে নতুন সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু বাস্তবে সম্ভাবনার পরিবর্তে নিজস্ব পরিচিতি পাওয়া এই মধু ঘিরে দেখা যাচ্ছে শঙ্কা। বন বিভাগের তথ্য বলছে এবছর সুন্দরবন থেকে 207 মেট্রিক টন মধু আহরণ হয়েছে। 2024 সালে এর পরিমাণ ছিল 345 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 138 টন কম। শতকরা হিসেবে যা 40%। শুধু মধু আহরণ নয়, কমেছে সুন্দরবনে মৌয়ালদের সংখ্যাও। যেখানে মধু হয় সেইখানেই ডাকাত, যার জন্য আমরা ওখানে আর যাইতেও পারি না, মধু সংগ্রহ করতে পারি না। গত বছর গেছিলাম আমাদের এখান থেকে পাস হয়েছিল মনে করেন 24 খান নৌকার, এবছর পাস হয়েছে মাত্র 14 খান নৌকার। প্রতি বছর এপ্রিল ও মে মাসে মধু আহরণের জন্য অনুমোদন দেয়া হয়, তবে এবছর ওই সময়ে কম বৃষ্টিপাতের জন্য মধু কম হয়েছে বলেও মনে করেন মৌয়ালদের কেউ কেউ। জুন জুলাইয়ে মধু বেশি পাওয়া গেলেও এ সময়ে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তা আহরণ করা যাচ্ছে না। এখন বর্ষা হচ্ছে, এখন মধু হচ্ছে বেশি, তেমন তো যাচ্ছে না পাশ বন্ধ উদ্ধারে ডাকাইতে চাপ। একটা মাছ যদি দেয় তাহলে আমাদের এই মৌয়ালরা একটু কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে। মৌয়ালদের নিরাপত্তায় বন বিভাগের আরও তৎপরতা বাড়ানোর পাশাপাশি মধু কমার প্রাকৃতিক কারণ নিয়ে গবেষণা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের প্রজাতিগুলোর ফ্লাওয়ারিং এর এটা আমাদের যে সিজনাল যেই পরিক্রমা ফলো করার কথা সেটা এখন ফলো করছে না। আর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংকট সমাধানে প্রক্রিয়া শুরু করেছে বন বিভাগ। উৎপাদন আদৌ প্রাকৃতিকভাবে কমে গেল কিনা, এর আর কোনো কারণ রয়েছে কিনা, কিছু কিছু ফ্যাক্টরস থাকতেও পারে, সেগুলোর জন্য আসলে রিসার্চের প্রয়োজন। চলতি মৌসুমে সংগৃহীত 207 মেট্রিক টন মধুর মধ্যে পশ্চিম বন বিভাগ থেকে 142.8 এবং পূর্ব বন বিভাগ থেকে 64.7 মেট্রিক টন মধু পাওয়া গেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। যশোর শিক্ষা বোর্ডে পাশের হার 73.69%। জিপিএ 5 পেয়েছে 15,410 জন। ভালো ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 3রা আগস্টের মধ্যেই জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপি। ব্যর্থ হলে জনতাকে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এখন মাগুরায়। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।